যারা জ্বালাও পোড়াও করে তারা পরাজিত শক্তির দোসর বললেন প্রধানমন্ত্রী। জনগণকে সজাগ থাকার আহ্বান। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা, অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৩ জন। এবার ৬৫০ পুলিশ সদস্যের বদলিতে ইসির সম্মতি। নির্বাচনী প্রচারে চমক দেখাতে চায় আওয়ামী লীগ, গুরুত্ব দেয়া হচ্ছে সামাজিক মাধ্যমকে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জ্বালাও পোড়াও করে তারা পরাজিত শক্তির দালাল এবং দোসর। এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, নির্বাচন এলে এদের চক্রান্ত ষড়যন্ত্র বেড়ে যায়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। দর্শক, রিপোর্টটি এখনও প্রক্রিয়াধীন আছে, আসামাত্রই আমরা তা সম্প্রচার করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে বাংলাদেশ। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার প্রত্যয় ছিল সকলের কণ্ঠে। ফারজানা শোভা জানাচ্ছেন বিস্তারিত। দাম দিয়ে কিনেছি বাংলা। স্বাধীন সার্বভৌম দেশ পেতে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হয়েছিল ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। বাঙালি জাতীয়তাবাদের চেতনাকে নিশ্চিহ্নের অপচেষ্টায় নৃশংসভাবে নিভিয়ে দেওয়া হয়েছিল জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রাণের প্রদীপ। অনিবার্য বিজয় বার্তায় পাকিস্তানি কুচক্রীরা হত্যা করে জাতির সূর্য সন্তানদের। সে মহান শহীদদের বাংলাদেশ ভোলেনি। আর তাই শহীদ বুদ্ধিজীবী দিবসের ভোরের আলো ফোটার আগেই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হতে থাকে নানা শ্রেণী পেশার মানুষ। প্রথমেই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিউগলের করুণ সুর। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পাকিস্তানি ভাবধারায় পরিচালিত সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপি জামাত স্বাধীনতা ও বিজয় সুসংহত করার পথে এখনও প্রধান অন্তরায়। বিএনপি জামাতের নেতৃত্বে পাকিস্তানি ভাবধারা নিয়ে যাওয়ার, ফিরিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে, আমরা এদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব। এরপরই খুলে দেওয়া হয় সৌধ প্রাঙ্গণ। শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানাতে আসেন শিশু, কিশোর, তরুণ সহ সর্বস্তরের মানুষ। একটি স্বাধীন জাতি এবং সার্বভৌম রাষ্ট্র পেতে ১৯৭১ সালে বাংলাদেশকে দিতে হয়েছিল চড়া মূল্য। দেশ গড়ার কারিগরদের হত্যা করে পাকিস্তানি হানাদার এবং তার দোসররা চেয়েছিল বাংলাদেশকে পিছিয়ে দিতে। সেসব ঘাতকদের বিচারের রায় কার্যকরের দাবিতে মুখর আজকের প্রজন্ম। তারা চায় জাতির সূর্য সন্তানদের দেশপ্রেমকে পাথেয় করে বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যেতে। ফারজানা শোভা, ২১ টেলিভিশন, ঢাকা।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর পর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর এই অবিসংবাদিত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আরেকবার পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমিতে ঢল নামে সর্বস্তরের মানুষের। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা। ভবিষ্যতে যুদ্ধাপরাধীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তারা। আওয়ামী লীগ নেতারা বলেন যুদ্ধাপরাধীদের নিয়ে অপরাজনীতি করছে বিএনপি। মাহমুদ হাসানের প্রতিবেদন। 14 ডিসেম্বর সব ধরনের শ্রেণী পেশার মানুষের ঢল নামে রায়ের বাজার বধ্যভূমিতে। ভোরের আলো ফুটতেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। সকালে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ নেতারা বলেন যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে অপরাজনীতি করছে বিএনপি। স্বাধীনতা যারা চায়নি, স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, যুদ্ধ করেছে পাকিস্তানিদের হয়ে, সেই জামাতে ইসলামীকে তারা সাথে নিয়ে তারা রাজনীতি করছে, অপরাজনীতি করছে। শিগগিরই মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার আশা প্রকাশ করেন মুক্তিযোদ্ধামন্ত্রী। গতকালকে আমাদের শেষ মিটিং হয়েছে, আমরা আশা করি যে আগামী 26শে মার্চের পূর্বেই এর পরপরই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আসন্ন নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীরাও। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আসবে, কিন্তু এই বুদ্ধিজীবীদের এই ক্ষতি এটা তুলনা করার আমার মনে হয় ঠিক না। আমরা মনে করি সে বিএনপি জাতির সাথে এই দিনগুলি পালনের মাধ্যমে তামাশা করছেন। যুদ্ধাপরাধীদের বিচার সহ অসম্পন্ন যে সকল কাজ রয়েছে সেই সকল কাজ সম্পন্ন করা সম্ভব। রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন শহীদ পরিবারের সদস্যরা। বধ্যভূমি সংরক্ষণ এবং মর্যাদার জায়গায় যথাযথ পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। যেখানে আমাদের বাবাদের লাশ আছে সেখানে আজকেও আমরা দেখি অনেক সময় যে জুতো পরে লোকজন ওঠে এবং এখানে মজা করতে আসে, ফুর্তি করতে আসে। অন্তত আমরা জানি এখানে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকেন, কর্মচারীরা থাকেন, তাদেরকেও নির্দেশনা দেওয়া উচিত। হত্যাকারীদের বিচারের পাশাপাশি বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নেরও দাবি করেন অনেকে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা জ্বালাও পোড়াও করে তারা পরাজিত শক্তির দালাল এবং দোসর। এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। দর্শক, প্রণব চক্রবর্তীর রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন দেখুন সেই রিপোর্টটি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা। যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় শহীদ ডাক্তার আলিম চৌধুরীর কন্যা নুজহাত চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের সন্তান ডক্টর জাফর ইকবালের পিতা হারানোর শোকাবহ বক্তব্যে স্তব্ধ হয়ে পড়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। তরুণ প্রজন্ম, তোমরা তোমাদের জাতীয় বীরদের চিনবে, বঙ্গবন্ধুকে চিনবে, তার মতো হবে, জয় বাংলা স্লোগান দিবে, কিন্তু শত্রু চিনতে ভুল করো না। আমরা যারা সেই মুক্তিযুদ্ধের প্রজন্ম, যারা সেই স্বাধীনতার বিজয়ের দিনটি আমরা যারা দেখেছি, তারা জানি যে একজন মানুষের জীবনে এর চাইতে বেশি আনন্দের দিন আর কিছু হতে পারে না। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, শহীদদের ব্যথা বেদনা আমাদের উপলব্ধি করতে হবে, কেননা বাংলাদেশের স্বাধীনতা একদিনে আসেনি। কাজে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস, আমরা অনেক আমাদের বুদ্ধিজীবীদের হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের আত্মার শান্তি কামনা করি। আর শহীদের রক্ত কখনো বৃথা যায় না, বৃথা যায়নি। আজকের বাংলাদেশ এই 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশ। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি এবং সেই উন্নয়নশীল দেশ হিসেবেই
বাংলাদেশ এগিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা বলেন, সরকারের ধারাবাহিকতায় আজ বদলে গেছে বাংলাদেশ। প্রতিটি নির্বাচনের আগে চক্রান্ত ও ষড়যন্ত্র হয়, এবারও তা চলছে। তাদের আন্দোলন কি বলছে, অবরোধ হরতাল, তাদের দেখা নাই। নাকে খত দিয়ে পদত্যাগ করে যে বিদায় নিয়েছিল, এ কথাটা বোধহয় বিএনপির নেতাদের মনে রাখা উচিত, যে ভোট চুরির অপরাধে খালেদা যে বিদায় নিয়েছিল। এই ভোট কারচুপি, ভোট চুরি করা, জনগণের অধিকার কেড়ে নেওয়া, জনগণকে খুন করা, মুক্তিযোদ্ধাদের হত্যা করা, এটাই তো করে গেছে। ঠিক একই জিনিস আমরা দেখি। যারা জীবন্ত মানুষ হত্যা করেছে তারা দেশে কোন গণতন্ত্র দেবে প্রশ্ন রেখে পরাজিত শক্তির বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। রেল লাইন যাবে, সেখান থেকে বগি ফেলে দিয়ে মানুষ হত্যা করবে, এরা আবার গণতন্ত্রের কথা বলে কোন মুখে? হত্যাকারীরা কখনো গণতন্ত্র দিতে পারে না। আর যারা এই যে জ্বালাও পোড়াও করে, রেল লাইনে ফিশ প্লেট তুলে ফেলে, এরা তো পরাজিত শক্তির দালাল। এটা মনে রাখতে হবে যে এরা হচ্ছে পরাজিত শক্তির দালাল, পরাজিত শক্তির দোসর। কাজে এদেরকে না বলুন, এদের বাংলাদেশে রাজনীতি করারই কোনো অধিকার নাই। কারণ এই খুনি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, দুর্নীতিবাজ, এদের বাংলাদেশে কোনো স্থান নাই। বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরে পেয়েছে। তারা ভোটের অধিকার প্রয়োগ করবে, তারা শান্তিতে বাস করবে, উন্নত জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। আন্দোলনের নামে নাশকতাকারীদের কোনো ছাড় নয়, আবারও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরা মানুষের সর্বনাশ করতে পারে, মানুষের জীবনটাকে উন্নত করতে পারে না। কাজে তাদের থেকে সাবধান। এবং আর কোথাও এই ধরনের ফিশ প্লেট তুলে ফেলা, আগুন দেওয়া, যখনই যে করতে যাবে সরাসরি তাদেরকে ধরতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। দ্বাদশ সংসদ নির্বাচনে বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও 43 জন। নামঞ্জুর হয়েছে 52 জনের আপিল, শুনানি স্থগিত রয়েছে 4 জনের। এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এবার 650 পুলিশ সদস্যের বদলিতে সম্মতি দিয়েছে ইসি। মোহাম্মদ কবিরের প্রতিবেদন। শুনানির পঞ্চম দিনে ঋণ খেলাপির দায়ে ময়মনসিংহ 9 আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালামের মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদিন খান প্রার্থিতা বাতিলের আবেদন করলে আপিলে তা মঞ্জুর করে ইসি। প্রার্থিতা ফিরে পেয়েছেন সিলেট 3 আসনের আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান। নৌকার মনোনীত প্রার্থী এম এ সালামের এগেনস্টে আমরা একটা আপত্তি সহকারে আপিল দাখিল করি। নির্বাচন কমিশন আমাদের আপিলটি মঞ্জুর করেন, সন্তুষ্টিক্রমে মঞ্জুর করেন এবং ওনার প্রার্থিতা বাতিল করে দেন। পার্টির প্রার্থী আতিকুর রহমান সাহেব দ্বৈত নাগরিকত্বের কথা বলেছেন, আসলে আমার দ্বৈত নাগরিকত্ব নেই। এবারও উনি নির্বাচনী মাঠে নেই, উনি অযথা হয়রানি করার জন্য এটা আপিল করেছেন। এই আপিল নির্বাচন কমিশন রিজেক্ট করেছে। ঋণ খেলাপির দায় রিটার্ন দাখিল না করা, 1% ভোটারের সই জটিলতা সহ নানা কারণে বাতিল হওয়ারা প্রার্থিতা ফিরে পেয়ে জানিয়েছেন সন্তোষ। নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ভোটের মাঠে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার কথা জানান তারা। এই বিজয়ের মাসে, মুক্তিযুদ্ধের মাসে আমি আমার একটা প্রাথমিক বিজয় ফিরে পেয়েছি। বিএনপিকে বিদ্রোহ করে আমি আসছি এখানে শুধু একটি জিনিস দেখতে, যে সরকার সঠিক সুষ্ঠু নির্বাচন দেয় কিনা। আমি প্রার্থিতা ফিরে পাওয়াতে এই নির্বাচন কমিশনের উপরে প্রচণ্ড খুশি এবং আস্থাশীল। আমি মনে করি এই নির্বাচনে কমিশনের আন্ডারে সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়া সম্ভব। চ্যালেঞ্জ করে এখানে আপিল করেছিলাম, আপিল অথরিটি নির্বাচন কমিশন সদয় হয়ে আমাদের আপিল মঞ্জুর করেছেন। হেরে যাওয়া প্রার্থীরা ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানান। সর্বোচ্চ আদালত আমাকে অবশ্যই রায় দিবে এবং আমি ঢাকা 7 আসন থেকে স্বতন্ত্র থেকে আমি নির্বাচন করব। 8 জন যে না বলেছিল তারা আজকে হা বলতে আসছে, তাদের কথা শুনেন, না শোনা যাবে না। হ্যাঁ, আমি আপিল করব। সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে লালমনিরহাটের ডিসি, এসপি, ইউএনও, ওসি ও যশোরের এসপিকে বদলির জন্য ইসিতে আবেদন করেছেন স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা। অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসআই, এএসআই, কনস্টেবল পদের 650 পুলিশ সদস্যের বদলিতে সম্মতি দিয়েছে ইসি। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা।
এবারে নির্বাচনী প্রচারে নানা চমক রাখবে আওয়ামী লীগ। গেল 15 বছরে দেশের উন্নয়ন তুলে ধরে ভোটারদের আকৃষ্ট করতে থাকবে ভিন্ন মাত্রা। এক্ষেত্রে সামাজিক মাধ্যমকে গুরুত্ব দিয়ে দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠন এরই মধ্যে সেরে নিচ্ছে নিজেদের প্রস্তুতি। অপেক্ষা শুধু প্রতীক বরাদ্দের। প্রণব চক্রবর্তীর আরেকটি রিপোর্ট। নির্বাচন মানেই ভোটের উৎসব। ভোটারদের মন জয় করতে দলীয় স্লোগান আর নানামুখী প্যারোডি গান থাকে উৎসবের কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ নির্বাচনী আচরণবিধি মেনে এরই মধ্যে প্রচারের মাঠে নামার প্রস্তুতি সেরেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে সরব থাকবে আওয়ামী লীগ। ক্যাম্পেইনের জন্য এরই মধ্যে বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার বিভাগ। গেল 15 বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নের চিত্রকে প্রাধান্য দিয়েই চলবে প্রচার। তৈরি হচ্ছে নতুন থিম সং, থাকবে পোস্টার, লিফলেট, যেখানে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ব্যক্তিগত ভাবমূর্তি ও জনপ্রিয়তাকে তুলে ধরা হবে। 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দ হলে নির্বাচনী আচরণবিধি মেনে আনুষ্ঠানিক প্রচারে নামবে আওয়ামী লীগ। 20 ডিসেম্বর সিলেটে প্রথম জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 20 তারিখে সিলেট থেকে নির্বাচনী প্রচারণা আমাদের নেত্রী মাজার জিয়ারতের মধ্য দিয়ে জনসমাবেশ করবেন। বিগত নির্বাচনগুলোতে দলীয় সভাপতি শেখ হাসিনা যেভাবে জেলায় জেলায় গিয়ে জনসভায় অংশ নিয়েছেন, এবারও তেমনটি দেখার অপেক্ষায় আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী ও সমর্থকেরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। নির্বাচনী হাওয়ায় টালমাটাল ফেনীর রাজনীতি। ফেনী 1 আসনে আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন চৌধুরী নাসিম লড়বেন বর্তমান এমপি জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তারের সঙ্গে। আর ফেনী 2 আসনে এবারও নিজাম উদ্দিন হাজারীর উপর আস্থা রেখেছে আওয়ামী লীগ। ফেনী 3-এ জাপার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে লড়তে হবে নৌকার প্রার্থী আবুল বাশারের সঙ্গে। তবে ভোটাররা চান হানাহানি মুক্ত নির্বাচন, আর যাকে নির্বাচিত করবেন তাকেও বিপদে আপদে পাশে পেতে চান। ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জুর রিপোর্ট জানাচ্ছেন মানিক শিকদার। এই চিত্রই বলছে বদলে যাওয়া আধুনিক ফেনীর গল্প। চট্টগ্রামের প্রবেশদ্বার ফেনী, দেশের প্রথম 6 লেনের ফ্লাইওভার যোগাযোগ খাতের মাইলফলক। গোটা এলাকা জুড়েই অবকাঠামোগত উন্নয়ন এই জেলার শোভা বাড়াচ্ছে। যোগাযোগেও রীতিমতো বিপ্লব ঘটেছে। সবুজের বুক চিরে চলে গেছে গ্রামীণ সড়ক। ফেনীর গ্রামগুলোতে পৌঁছেছে শহুরে সুবিধা। দৃষ্টিনন্দন অবকাঠামো ছাড়াও 250 শয্যার হাসপাতালটি জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। 10 শয্যার আইসিইউ সেবা চালু হওয়ায় এখন আর ঢাকা কিংবা চট্টগ্রামে খুব কমই আসতে হচ্ছে রোগীদের। আরও একটি নির্বাচন যখন সামনে, তখন শহরের চায়ের দোকানগুলোতে ভোটের সাথে উন্নয়নের আলাপ। ভোটারদের চাওয়া সহিংসতা মুক্ত শান্তিপূর্ণ উৎসবের ভোট। ভোটে সুস্থভাবে হোক আমরা চাই, নিরপেক্ষ নির্বাচন চাই, আর সবাই ভয়ভীতের ঊর্ধ্বে থাকে যাতে ভোট দিতে পারে। নাগরিক হিসেবে যদি আমি ভোটটা দিতে পারি আমি নিজের কাছেও ভালো লাগবে। এমপিদের কাছে চাওয়া পাওয়ার কথাও জানালেন ভোটাররা। একটা দাবি থাকবে যেন বেকার যুবকদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ কর্মশালা তৈরি করে, একটা মেডিকেল কলেজ দরকার, সরকারি একটা স্টেডিয়াম প্রয়োজন আন্তর্জাতিক মানের। প্রতিশ্রুতিবদ্ধশীল এমন প্রার্থী ঢাকা বসি না থাকা, এলাকায় থাকা, কোনো অসুবিধা হলে মানে এমপিকে যাই জানাইতে পারে এমন এমপি আমরা আশা করি। একসময় বিএনপির ঘাঁটি ছিল ফেনী। উন্নয়নের সাথে বদলেছে সেই চিত্র। এবার 3টি আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। ফেনী 1 আসনে নৌকার প্রার্থী
আলাউদ্দিন নাসিমকে লড়তে হবে বর্তমান এমপি শিরিন আক্তারের সঙ্গে। এই আসনে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপিরও প্রার্থী রয়েছে। ফেনী 2-এ বর্তমান এমপি জেলা সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারীতেই আস্থা আওয়ামী লীগের। তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে জাতীয় পার্টি, ইসলামী ঐক্যফ্রন্ট ও তৃণমূল বিএনপির প্রার্থীদের সঙ্গে। ফেনী 3-এ বর্তমান এমপি জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরীকে চ্যালেঞ্জ জানাচ্ছেন আওয়ামী লীগের আবুল পাশার। এই আসনে প্রার্থী আছে ইসলামী ঐক্যফ্রন্টের। তবে সবগুলো আসনেই জয়ের আশাবাদী জেলা আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন দৃশ্যমান এবং বাংলাদেশের মানুষ এটাকে গ্রহণ করছে। এই কারণে আওয়ামী লীগকে আগামীতে জনগণ নৌকার প্রতীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবে। জাতীয় পার্টিও ভোটের উৎসবের সরব, 3টি আসনেই যোগ তাদের। হোসেন মাহমুদ এরশাদ 9 বছর সফল রাষ্ট্রনায়ক হিসাবে এদেশের মানুষের উন্নয়ন করেছে। সেই উন্নয়নের আলোকে আমি মনে করি যে আমার ফেনীবাসী আমাদের 3টি আসনেই আমাদেরকে বিজয়ী করবে। আগামী 7 জানুয়ারি ভোট দেওয়ার অপেক্ষায় জেলার 12,44,000 ভোটার। মানিক শিকদার, 21 টেলিভিশন। দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। ভোটাররা উন্মুখ নতুন জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায়। পাড়া মহল্লায় চায়ের আড্ডায় বইছে ভোটের হাওয়া। 21 টেলিভিশনের নিয়মিত আয়োজনে আজ জানাচ্ছি পার্বত্য জেলা রাঙামাটি 299 আসনের ভোটারদের ভাবনা আর প্রত্যাশার খবর। রাঙামাটি কিরকম আপনার দৃষ্টিতে কিরকম উন্নয়ন হয়েছে? এখানে ইন্ডেক্সে আরো অনেক উন্নয়ন দরকার বলে আমি মনে করি, কারণ এখানে অনেক পাহাড়, পানি, এখানে যাতায়াত ব্যবস্থার একটু উন্নয়ন দরকার। যাতায়াত চিকিৎসা সেবা তো পাচ্ছি, কিন্তু এখানে তো ভালো চিকিৎসা হচ্ছে না। সামান্য একটু ইয়ে হলে চিটিয়াং রেফার করতেছে। আমাদের যাতায়াতে একটু অসুবিধা হয়। যেগুলো মনে করেন অনেক দূর থেকে আসে, ওগুলোতে মনে করেন গরিব লোকটাকে ওদের একটু সমস্যা হয়। ওরা যদি এখানে চিকিৎসা পায় তাহলে ওনাদের জন্য একটু ভালো হয়। আর বর্তমান চলাকালীন পরিস্থিতি তো এখনো মোটামুটি এখানে স্বাভাবিক আছে। তবে ভোটের সময় সরকার জনগণকে কিভাবে সুযোগ সুবিধা দিবে এটা এখন সরকারের উপর নির্ভরশীল। মানে সরকারে বুঝবে বিষয়গুলো। তো সরকার যদি জনগণকে সুবিধা দেয় আমরা অবশ্যই ভোট দিতে যাব। সে আমাদের যোগ্য, সে আমাদের জনগণের কাছে থাকতে পারে বা জনগণকে উপহার করতে পারে, ওই ধরনের প্রার্থীকেই আমরা যাচাইবাদ করে আমরা দিয়ে দেব। যে আসলে এই রাঙামাটির উন্নয়নের জন্য কাজ করবে তাকে আমরা অবশ্যই ভোটটা দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে রাঙামাটিতে বিগত আমলে অবশ্যই উন্নয়ন হয়েছে, কি হয় না সেটা জনগণ জানে, অবশ্যই জানে কতটুকু উন্নয়ন হয়েছে। তো এবারও যারা যে উন্নয়নের পক্ষে থাকবে, যে রাঙামাটি গণমানুষের পক্ষে কথা বলবে, যে মানুষের সাথে সুন্দর করে মানুষের অধিকার নিয়ে কথা বলবে, আমরা তাকেই ভোট করি। 5 বছর পরে একটা ভোট আসে, না দিলে তো তৃপ্তি মিটে না। কিন্তু ভোট তো অবশ্যই দেবো, সুস্থভাবে ভোট হলে ভোট নিয়ে যাবো। উন্নয়ন মোটামুটি সরকার পায়খানা যেভাবে চলেছে, কিন্তু উন্নয়ন হয়েছে। দাম বিক্রি হয়ে গেছে, আমাদের দাম তো বিক্রি হয়নি। জিনিস কিনে করতেছে বেশি এবং দোকানে পুঁজি বেশি, কিন্তু লাভ নাই। সরকার আশা করি আমাদের ব্যবসা যেহেতু ফাইন্যান্সিয়াল একটু বাড়ি বিক্রি করে যাতে এটাই যদি আমাদের অনুমতি নেই, এটাই ভালো হবে। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। মহান বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, চলছে শেষ মুহূর্তের কাজ। গাজীপুরে রেলে নাশকতার ঘটনায় কাজ করছে তদন্ত কমিটি, অপরাধী খুঁজতে টাস্কফোর্সের অভিযান। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ।
পরাজয় যখন নিশ্চিত তখন দেশকে মেধাশূন্য করতে ঘৃণ্য চক্রান্তে নামে পাকিস্তানি সেনাবাহিনী আর তাদের দেশীয় দালাল দোসররা। 1971-এর 14 ডিসেম্বর তারা হত্যা করে বুদ্ধিবৃত্তিক সূর্য সন্তানদের। স্বাধীনতার এত বছর পরও বুদ্ধিজীবী হত্যার কাঙ্ক্ষিত বিচার না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। আদিত্য মামুনের রিপোর্ট। ভারতীয় উপমহাদেশের মুক্তি আন্দোলনে সবসময় তীক্ষ্ণ বুদ্ধি আর জীবন দিয়ে স্বাধীনতার পথ সুগম করেছে এই বাংলার সূর্য সন্তানেরা। ব্রিটিশ থেকে পাকিস্তানি সবারই ভয় ছিল বাংলার বাঘ হিসেবে খ্যাত অকুতভয় যোদ্ধাদের। রাজপথ থেকে যুদ্ধের ময়দান সবখানি বাংলার দামাল সন্তানেরা ভরকে দিয়েছে প্রতিপক্ষকে। এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় যখন নিশ্চিত, তখন পাক জান্তার দল বুদ্ধিজীবী হত্যার নীল নকশা আঁকে। বিজয়ের পতাকা ওড়ার আগে ঢাকার রাজপথ রঞ্জিত হয় মেধাবী সন্তানদের রক্তে, যে ঘটনার উদ্যোক্তা ছিল জামায়াতে ইসলামী। রাজাকার আলবদর আল শামস শান্তি কমিটির সদস্যরা তালিকা ধরে ধরে বাড়ি থেকে তুলে এনে হত্যা করে শিক্ষক, সাংবাদিক, ডাক্তার, কবি, লেখক, শিল্পী, সাহিত্যিকদের। স্বকীয় বৈশিষ্ট্যের সমুজ্জ্বল শ্রেষ্ঠ সন্তানদের নৃশংস হত্যা দৃশ্য মনে করে জাতি আজও শিউরে ওঠে। জাতিসত্তার যে অতীত ঐতিহ্য, সেগুলাই তো মনির চৌধুরী, জহির রায়হান, আলতাফ মাহমুদরা ধরে রেখেছিলেন। দেশ স্বাধীন হচ্ছে মুসলিম লীগ, জামাতে ইসলামী বুঝতে পারছে নিশ্চিহ্ন করলে শুধু মেধাশূন্য হয়ে যাচ্ছে না, যে দেশ স্বাধীন হয়ে যাচ্ছে তারা জানে, কিন্তু বড় মুশকিলটা হচ্ছে এই যে লেগেসি, জাতিসত্তার যে হাজার বছরের ইতিহাস, যেগুলো ধারণ করে জহির রায়হান হয়েছিলেন, এটাকে মুছে ফেলার একটা অত্যন্ত কার্যকর ধাপ হয়। ৭১-এর মানবতা বিরোধীদের বিচার ও শহীদ বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার জাতির কলঙ্ক মোচনের পাশাপাশি নজির সৃষ্টি করেছে বলে মনে করেন এই মুক্তিযুদ্ধ গবেষক। ইতিহাসের যে দায়, যে ট্রুথ অ্যান্ড জাস্টিস, সেটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট বাংলাদেশের ৭৩ সালে গৃহীত হয়েছিল, সেটা আবার জেগে উঠল 2010 সালে, ট্রাইব্যুনাল গঠিত হলো এবং সেখানে কিন্তু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডটাও বিশদভাবে বিচার করে রায় দেওয়া হয়েছে। পলাতক খুনিদের আন্তর্জাতিক আইনে বিচারের মুখোমুখি করতে সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানান তিনি। এই হত্যাকাণ্ডের যারা নায়ক, পাকিস্তানিরাও তাদের গা বাঁচিয়ে তারা চলে যেতে পেরেছে, কিন্তু যারা এদেশীয় দোসর তারা অনেকেই আদালতে তাদেরকে বিচারের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে, কিন্তু কেউ কেউ এখনও পালিয়ে আছেন। চৌধুরী মঈনুদ্দিন যেমন লন্ডনে আশ্রয় নিয়েছেন, আশরাফুজ্জামান আমেরিকায় আশ্রয় নিয়েছেন। ফলে একটা দায় কিন্তু আমাদের এখন রয়ে গেছে। এই হত্যাকারীদের অবশ্যই ওই দেশে হোক, আন্তর্জাতিক আইনে কিন্তু ইউনিভার্সাল জুরিসডিকশন বলে একটা কথা আছে, কাজেই ওই দেশেও বিচার হতে পারে, বাংলাদেশেও বিচার হতে পারে। বুদ্ধিজীবী হত্যাকারীরা এই দেশে দিব্যি রাজনীতি করছে, ভোগ করছে সব ধরনের সুবিধা। এদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে আবারও ফনা তুলে দাঁড়াবে দেশদ্রোহী দল। এটা শুধু যে ব্যক্তির বিচার তা নয়, এটা তো একটা গোষ্ঠী, একটা মতাদর্শ, সেই বিচারটা তো আমাদের করতে হবে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার 52 বছর পরও শহীদ বুদ্ধিজীবীদের সঠিক ও নির্ভরযোগ্য কোনো তালিকা প্রণয়ন না হওয়াকে হতাশাজনক বললেন বিশিষ্টজনেরা। সম্প্রতি বাংলাদেশের আয়োজনে মিট দ্য সোসাইটি অনুষ্ঠানে আক্ষেপ করে তারা বলেন, বুদ্ধিজীবীদের হত্যাকারী আলবদর, আল শামস ও জামায়াত আজও বিভিন্ন নাম ও ব্যানারে রাষ্ট্র ক্ষমতায় যাবার পায়তারা ও ষড়যন্ত্রে লিপ্ত। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ৭১-এ পরাজয় নিশ্চিত জেনেই বাঙালির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যার পথ বেছে নিয়েছিল পাকিস্তান। নভেম্বরের মধ্যভাগে শুরু হয়ে ৭২-এর জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে জাতির সূর্য সন্তানদের ধরে নিয়ে হত্যা করা হয়। সারা দেশ জুড়ে চলে পাকিস্তানি বাহিনীর এই মরণ কামড়, যদিও এ বিষয়ে পর্যাপ্ত তথ্য উপাত্ত ও গবেষণা যথেষ্ট নয়। বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণে উঠে এলো ত্যাগ, দুঃখ ও বীরত্বের খণ্ডচিত্র। অভিযোগ এলো এতদিনে একজন হত্যাকারীরও বিচার হলো না। এখনো এই আলবদররা আছে এই দেশে, এই আল শামসরা আছে, সেই নামে নাই, অন্য নামে আছে, জামাত আছে, বিএনপি আছে, এরা
স্বীকারই করে না, বুদ্ধিজীবীদের সম্পর্কে নানা রকমের কটূক্তি করে। ততক্ষণ পর্যন্ত সবাইকে বিচার করা না যাবে আমাদের শান্তি নাই। আন্তর্জাতিকভাবে প্রকাশ করতে হবে যেন কেউ যদি মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চায় শহীদুল্লাহ বসুর বই না এসে আমাদের লেখকদের বই আসে। শুধু যুদ্ধের ময়দান নয়, ইতিহাসের পাতায়ও পরাজিত হয়েছে পাকিস্তান নামক রাষ্ট্রটি। তবে নামে বেনামে তাদের দোসররা আজও সক্রিয়। নির্বাচন সহ সর্বক্ষেত্রে তাদেরকে বয়কটে এগিয়ে আসার আহ্বান জানালেন আলোচকরা। পৃথিবীতে একমাত্র ব্যতিক্রম যে আমাদের মুক্তিযুদ্ধে ভারত তাদের সেনাবাহিনী পাঠিয়ে আমাদের সাথে একত্রে যুদ্ধ করে জীবন দিয়ে আমাদের এই স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে। স্মরণ করতে হবে, কারণ আমরা অকৃতজ্ঞ জাতি হতে চাই না, আমরা মানবতাবোধ রাখতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে ভারতীয় সৈন্য ও মুক্তিযোদ্ধাদের রক্ত একাকার হয়েছে ৭১-এ। এই আত্মিক সম্পর্ক অব্যাহত থাকবে অভিন্ন ভবিষ্যতের পথে। এটা শুধু ইতিহাস নয়, আমি বলবো মহান মুক্তিযুদ্ধ এটা একটি মহাকাব্য। এই মহাকাব্যকে আমাদের ধারণ করতে হবে। দুর্ভাগ্য আমাদের এই কাজটি আমরা খুব কম করেছি, খুব ছেঁড়া করেছি। তারা ভালো স্মার্ট টেলিফোন চালাক, তারা ভালো কম্পিউটার চালাক, কিন্তু মুক্তিযুদ্ধকে তাদের ধারণ করতে হবে। The liberation of Bangladesh 52 years ago changed the political map of South Asia, but it also changed our psychological map. Bangladesh's freedom proved beyond doubt that the common bonds of culture, civilization and language connect us closely. শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যদের যথাযথ মূল্যায়নের দাবিও ওঠে সম্প্রতি বাংলাদেশের আয়োজিত এই আলোচনায়। There is a great degree of commitment from the leaders of our two countries to take our ties to greater heights. মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা। আশেপাশের এলাকা এবং ঢাকা আরিচা মহাসড়কের পরিচ্ছন্নতার কাজও শেষ পর্যায়ে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। লাখো শহীদের স্মৃতির মিনার জাতীয় স্মৃতিসৌধ সেজেছে লাল সবুজের আভায়। শনিবার বাঙালির গর্বের ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ ঘিরে নানা প্রস্তুতি। মূল বেদিসহ পুরো এলাকা ধুয়ে ফেলার পর প্রধান গেট পর্যন্ত লাল ইটের পথকে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে। বিভিন্ন স্থানে রোপণ করা হয়েছে নানা রঙের ফুল গাছ। মহামান্য রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার আসবে, এই উপলক্ষে আমরা যাবতীয় লাইট, সিসিটিভি, সাউন্ড সিস্টেম, ইলেকট্রিকের যাবতীয় কাজকর্ম শেষ করতেছি। কাজ শেষ, এখন আমরা বাইরে কাজ করতেছি, আর 2 দিন লাগবে আমাদের পেটের কাজ। বিজয় দিবসের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন সামরিক, বেসামরিক ও প্রশাসনের কর্মকর্তারা। এরই মধ্যে চূড়ান্ত মহড়াও হয়ে গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন কূটনীতি মিশনের প্রধানগণ আমাদের স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, তাদের শ্রদ্ধা জানানোর জন্য এই সাভার স্মৃতিসৌধে আগমন করবেন। স্মৃতিসৌধ ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সমর ইসলাম, 21 টেলিভিশন। গাজীপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত ও উদ্ধার তৎপরতা শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তদন্ত শুরু করেছে রেলপথ মন্ত্রণালয় ও জেলা প্রশাসন গঠিত কমিটি। নাশকতাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে টাস্কফোর্স। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে সমর ইসলামের আরেকটি রিপোর্ট। যুগ্ম সচিব শাহ ইমাম আলী রেজার নেতৃত্বে রেলপথ মন্ত্রণালয় গঠিত 3 সদস্যের কমিটি সকালে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। কারণ অনুসন্ধান ও করণীয় নির্ধারণে প্রতিবেদন দেবেন তারা। আমরা দেখছি এবং আমরা প্রয়োজনীয় যে ডকুমেন্টস সেগুলো দেখব এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে তদন্ত রিপোর্ট আমরা সাবমিট করব যথাযথ কর্তৃপক্ষের কাছে। নাশকতাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গঠিত টাস্কফোর্সও। ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন
টাস্কফোর্স প্রধান। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল মামুনকে নিয়ে স্থানীয় কয়েকটি এলপিজি সিলিন্ডার গ্যাসের দোকানে অভিযান চালান তারা। আমাদের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন ধরনের তথ্য আসছে, তারা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছে যারা এই নাশকতামূলক কর্মকাণ্ড করেছে। সো মূলত তার কারণে আজকে আমাদের এই অভিযানটা টাস্কফোর্স অভিযান পরিচালনা করছি, যার মাধ্যমে আমরা চেষ্টা করব এই এলাকায় যাতে ভবিষ্যতে কেউ এই নাশকতামূলক কর্মকাণ্ড করার সাহস না পায়। বুধবার ভোরে নাশকতাকারীরা গ্যাস চালিত মেশিনে রেললাইন কেটে ফেলায় ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হলে একজন নিহত ও 7 জন আহত হন। উদ্ধার অভিযান শেষে ভোর 5:50 ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন ছেড়ে যায়। জয়দেবপুর ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল এখন স্বাভাবিক। সমর ইসলাম, 21 টেলিভিশন। আবারও বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। শুরুতেই ব্যবসা বাণিজ্যের খবর। বেনাপোল স্থলবন্দরের সক্ষমতা বাড়াতে 289 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে আধুনিক ট্রাক টার্মিনাল। 24 একর জায়গার ওপর টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হলে এখানে একসঙ্গে 1200 পণ্যবাহী ট্রাক দাঁড়াতে পারবে। এছাড়া বিশ্বব্যাংক ও সরকারি অর্থায়নে বেনাপোল বন্দরে আধুনিকায়নে নেওয়া হয়েছে আরও কিছু প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরের রাজস্ব আয় ও গতিশীলতা বাড়বে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। বেনাপোল স্থলবন্দরে প্রতিদিন ভারত থেকে দেশে আসে গড়ে 10,000 মেট্রিক টন পণ্য, আর এসব রাখা হয় 50টি শেড ও ইয়ার্ডে। এসব শেড ও ইয়ার্ডের ধারণ ক্ষমতা মাত্র 50,000 টন। এ অবস্থায় বন্দরের সক্ষমতা বাড়াতে 289 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে একটি ট্রাক টার্মিনাল। প্রকল্পটির কাজ শেষে একসাথে 1200 ট্রাক পার্ক করা যাবে। এছাড়া 193 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক বাস ও প্যাসেঞ্জার টার্মিনাল, বন্দরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, সুউচ্চ বাউন্ডারি ওয়াল ও স্টাফ ডরমেটরি ভবন নির্মাণ এবং পণ্য পরিমাপে বসানো হচ্ছে উচ্চ ক্ষমতার 2টি স্কেল। বন্দর ব্যবহারকারীরা বলছেন, উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে বন্দরের সক্ষমতা বাড়বে, মিলবে উন্নত সেবা। বাংলাদেশের স্থলবন্দর কর্তৃপক্ষের এই উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে আমি মনে করি ভারত বাংলাদেশের ব্যবসা বাণিজ্য যেমন ত্বরান্বিত হবে, সরকার রাজস্ব আহরণ করবে, প্লাস আমাদের ট্রাক শ্রমিকদের অনেক অসুবিধা সেগুলো লাঘব পাবে বলে আমি মনে করি। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রকল্প পরিচালক আশা করছেন, কার্গো ভেহিকেল ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ শেষ হবে আগামী বছরের জুনে। প্রয়োজনীয় বরাদ্দ প্রকল্পটি সম্পাদনের জন্য সরকার ইতিমধ্যে আমাদেরকে এটা বরাদ্দ প্রদান করেছে। তো অবশ্যই আমরা প্রকল্পটি জুন 2024-এর মধ্যে সম্পন্ন করব এবং সম্পন্ন হবে আমি আশা করি। স্থলবন্দরে যে ড্রয়িং, ডিজাইন এবং কারিগরি যে নির্দেশনা, সেগুলোকে একদম সমুন্নত রেখে গুণগত মান শতভাগ নিশ্চিত করি আমরা এসএসআর গ্রুপ এখানে কাজটা করছি। গত অর্থ বছরের বেনাপোল স্থলবন্দর থেকে রাজস্ব আদায় হয় 5,786 কোটি টাকা। এ সময় আমদানি হয় 20,35,499 মেট্রিক টন পণ্য। রত্না জামান, 21 টেলিভিশন। এদিকে ওয়ার্ম আপ ম্যাচের মতো পুরো সিরিজেই বাংলাদেশ দল ভালো করবে। ম্যাচ শেষে ভিডিও বার্তায় এ আশাবাদের কথা জানান অলরাউন্ডার রিশাদ আহমেদ। অনেকদিন পরে একটা সুযোগ পাইছি ব্যাটিং করার, লং টাইম ব্যাটিং করার, তো চেষ্টা করছি যে উইকেট থেকে রান করার। আর বোলিং ঠান্ডা কন্ডিশন, তো চেষ্টা করছি সবসময় নিজেকে গরম রাখার। প্লাস যে যখন তখন বোলিং করতে হইতে পারে সেই টেন্ডেন্সি মাথায় ছিল, হাত গরম ছিল বা সব কিছু মেন্টালি রেডি ছিলাম। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। যারা জ্বালাও পোড়াও করে তারা পরাজিত শক্তির দোসর, বললেন প্রধানমন্ত্রী। জনগণকে সজাগ থাকার আহ্বান। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা, অসাম্প্রদায়িক দেশ গড়ার অঙ্গীকার।
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও 43 জন। এবার 650 পুলিশ সদস্যের বদলিতে ইসির সম্মতি। এবং নির্বাচনী প্রচারে চমক দেখাতে চায় আওয়ামী লীগ, গুরুত্ব দেয়া হচ্ছে সামাজিক মাধ্যমকে। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।